নতুন বৌমা সুস্মিতাকে গ্যাস ওভেনের উপর ভাতের হাঁড়ি চাপাতে দেখেই তার শাশুড়ি মা মালা দেবী অত্যন্ত রেগে যায়। আরে, এটা তুমি কি করে ফেললে? আমি কি তোমাকে ভাত চড়াতে বলেছি? আমাদের বাড়িতে কোনো ভাত টাত রান্না হয় না, শুধু শুধু চালগুলো নষ্ট করলে। তুমি জানো এই চালের দাম কত? আমাকে জিজ্ঞাসা না করে একদম রান্নাঘরের কোনো কিছুতে হাত দেবে না। কিন্তু মা, আজকে তো অনেক বেলা হয়ে গেছে। তাছাড়া আজকে আমার প্রথম রান্না করার দিন, আপনি আমাকে রান্না করতে বারণ করছেন কেন? আমি যদি আজকে রান্না না করি তাহলে আপনারা সবাই কি খাবেন? মা, তুমি বৌদিকে আগে বলনি কেন? আসলে বৌদি, আমাদের বাড়িতে খুব একটা রান্না বান্না করতে হয় না, তবুও আমরা চাল ডাল সবকিছু বাড়িতে কিনে এনে রাখি। মাঝে মধ্যে ইচ্ছে হলে ফুটিয়ে খাই, এই আর কি। আসলে আমরা প্রত্যেক দিনই প্রতিবেশীদের বাড়িতে টিভি দেখতে যাই, আর সেখানেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তাই আর বাড়িতে কিছু রান্না করা লাগে না। এমন কথা শুনে সুস্মিতা একেবারে আকাশ থেকে পড়ে। আপনাদের প্রতিবেশীরা আপনাদের 3 বেলায় খেতে দেয়? এরকম প্রতিবেশীর কথা তো আমি আগে কখনো শুনিনি। তাছাড়া আপনারা টিভি দেখতে যান কেন? আপনারা তো অনেক বড় লোক, বাড়িতে একটা টিভি কিনে দেখলেই হয়। সবসময় লোকের বাড়িতে গিয়ে টিভি দেখার নাম করে খেতে আপনাদের ভালো লাগে? আমাদের বাড়িতে টিভি আছে, কিন্তু আমাদের সেট টপ বক্স নেই। তাছাড়া আগে টিভি চ্যানেল দেখতে এত টাকা লাগতো না, এখন টিভির রিচার্জের বিল অনেক বেড়ে গেছে, তাই আমরা টিভি রিচার্জ করি না। কিন্তু আমাদের প্রতিবেশীদের টিভি দেখার খুব শখ, ওরা প্রত্যেক মাসে 1000 টাকা দিয়ে টিভি রিচার্জ করে। হ্যাঁ, আর সেই জন্যই আমরা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাই, আর টিভি দেখতে গেলেই ওখানেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ আমাদের প্রতিবেশীরা খেতে বসে টিভি দেখবেই দেখবে। শাশুড়ি এবং ননদের কথা শুনে সুস্মিতার মাথায় হাত পড়ে। সুস্মিতা খুব ভালো করে বুঝতে পারে তার বড়লোক বাড়িতে নয়, বরং একটা কিপ্টে শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। তাই এখন সে নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বড্ড চিন্তায় পড়ে। দুপুরবেলা সুস্মিতাকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে চলে যায়। সেই সময় পাশের বাড়ির অঞ্জনবাবু টিভি চালিয়ে খেতে বসে পড়ে। কিরে অঞ্জন, কি খবর? আরে আজকে তো নিম ফুলের মধু সিরিয়ালটার ক্লাইম্যাক্স চলছে, তাড়াতাড়ি জি বাংলাটা দে। একটা সিনও মিস করলে আজকে আমার পেটের ভাত হজম হবে না। পরেশবাবুকে দেখে অঞ্জনবাবু খুব ভালো মতোই বুঝতে পারে আজকেও দুপুরবেলা পরেশবাবুর পরিবারকে খাবার খেতে দিতে হবে। তাই অঞ্জনবাবু প্রতিবেশীর এরকম আচরণে একটু বিরক্ত হয়। ওই দেখো, আবার ওরা এসে পড়েছে, আবার সাথে করে নতুন বউটাকেও জুটিয়ে এনেছে। লজ্জাও করে না বাবা, এরকম ভর দুপুরবেলা এসেছে, অতিথিদের না খাইয়ে কি আর বাড়ি পাঠানো যায়? প্রত্যেকদিন খাবার সময় চলে আসে, এই দেখো না এক্ষুনি আবার খাবার চেয়ে বসবে। তুমি চিন্তা করো না, আমি ওদের জন্য রেশনের চালের ভাত আর আমাদের বাড়ির পেছন থেকে কলমি শাক তুলে রান্না করে রেখে দিয়েছি। বলবো আমাদের বাড়িতে আজকে শুধু ভাত আর শাক ভাজাই রান্না হয়েছে, দেখি কেমন করে খাই। অঞ্জনবাবু এবং রত্নাদেবীর এরকম কথা শুনে সুস্মিতা ভীষণই লজ্জা পেয়ে যায়, কিন্তু মালা দেবী এবং তার পরিবারের তাতে কিছু যায় আসে না। তারা দিব্যি মনের আনন্দে টিভি দেখতে থাকে। কিছুক্ষণ বাদেই রত্নাদেবী মালা দেবী ও তার পরিবারের হাতে একটা করে শাক ভাতের প্লেট ধরিয়ে দেয়, কিন্তু সুস্মিতা সেই রেশন চালের ভাত কিছুতেই খেতে পারে না। তাই সে চুপি চুপি তার শাশুড়ি মাকে বলে, মা, এই রেশনের চালের ভাত এত মোটা, আমি তো কিছুতেই খেতে পারছি না। এর থেকে তো ভালো আমাদের বাড়িতে দুটো আলু ভাতে ডিম ভাতে খেলে ভালো হতো। আমি তো নিরামিষ কিছুতেই খেতে পারি না, এই শাক ভাত আমি কি করে খাবো? আমাদের এই 4টে লোকের ডিম ভাত রান্না করতে গেলে কত গ্যাস খরচা হবে, আর কতটা চাল মশলাপাতি লাগবে একবার ভেবে দেখেছো? এখানে তো ফ্রিতে খেতে পাচ্ছ। এমনিতেও রেশনের চাল খাওয়া ভালো, একটু খেলে অনেকক্ষণ পেটে থাকে। এই বলে মালা দেবী সুস্মিতাকে একেবারে চুপ করিয়ে দেয়। তারা দিব্যি নিজেদের মতো টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নেয় এবং কিছুক্ষণ পর প্রতিবেশীর বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে যায়। কিন্তু সেদিন সুস্মিতার সেই রেশন চালের ভাত এবং শাক ভাজা খেয়ে ভীষণই গ্যাস অম্বল হয়। রাত্রিবেলা, মা, আমি আর কিছুতেই ওই প্রতিবেশীদের বাড়িতে যেতে পারবো না। আপনি জানেন ওই প্রতিবেশীরা আমাদের নামে কত খারাপ খারাপ কথা বলছিল আমরা নাকি হ্যাংলা, আমরা নাকি খাবার চেয়ে খাই। আপনারা কি ওদের কথা শুনতে পান না? লোকের বাড়িতে খেতে যাওয়ার কি দরকার? আরে ওরকম একটু শুনে নিতে হয়, তুমি বেশ এমন ভান করবে না যেন তুমি কোনো কথাবার্তা শোনোইনি। এইটুখানি কথা শুনে যদি আমাদের টিভি রিচার্জের বিল আর খাওয়া খরচা বেঁচে যায়, তাহলে তো এরকম কথা শুনে কোনো ব্যাপারই না। এভাবে সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা কিছু মনে না করলেও সুস্মিতার খুবই গায়ে লাগে। তাই সুস্মিতা ঠিক করে সে রাত্রিবেলা কিছুতেই প্রতিবেশীর বাড়িতে যাবে না।
মালা দেবী অনেক জোর করলেও সুস্মিতা কিছুতেই রাজি হতে চায় না। তাই কিপ্টে মালা দেবী মনে মনে ভাবে সুস্মিতা বাড়িতে থেকেই ভাড়ার ঘরে জিনিসপত্র নিয়ে রান্নাবান্না করে একাই সব খেয়ে ফেলতে পারি। তাই সে ভাড়ার ঘরে তালা মেরে দেয়। ঠিক আছে, তোমাকে যখন এত জোর করার পরেও তুমি যেতে চাইছো না, তাহলে আমি প্রতিবেশীর বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে আসব। এই বলে মালা দেবী তার পরিবারকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে যায়। কিন্তু সুস্মিতা রান্নার উপকরণ নেওয়ার জন্য যখন ভাড়ার ঘরে যায়, তখন সে দেখে ভাড়ার ঘরটা তালা বন্ধ। তাই সুস্মিতার কাছে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য অপেক্ষা করা ছাড়া অন্য আর কোনো উপায় থাকে না। 1 ঘন্টা বাদে সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে ফিরে আসে। তারা সুস্মিতার জন্য প্রতিবেশীর বাড়ি থেকে পেঁয়াজ লঙ্কা দেওয়া 2টো শুকনো বাসি রুটি নিয়ে আসে। কিছুক্ষণ পর রাহুল যখন বাড়িতে ফিরে আসে, তুমি এত খাটাখাটনি করে অফিস থেকে বাড়ি ফিরে এসে এই শুকনো বাসি রুটি আর পেঁয়াজ লঙ্কা খেতে পারবে? তোমার পরিবার প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়ার নাম করে ওদের বাড়ি থেকেই খেয়ে আসে, আবার সেখান থেকে খাবার চেয়েও নিয়ে আসে। তোমরা কেন বোঝো না? প্রতিবেশীরা তোমাদের পছন্দ করে না, সেই জন্য তোমাদের এরকম আজে বাজে খাবার খেতে দেয়। আমার তো এরকম একবারও মনে হয় না। আমি ভোরবেলায় প্রতিবেশীদের বাড়িতে ফুটবল ম্যাচ দেখতে যাই, তাই সেখানে আমার ব্রেকফাস্টটা হয়ে যায়। আর ওরা আমাকে যা ব্রেকফাস্ট খেতে দেয় সেখান থেকে কিছুটা বাঁচিয়ে আমি অফিসে টিফিনে নিয়ে চলে যাই, আর রাতে এসে রুটি খাই। আমার তো দিব্যি চলে যাচ্ছে। তোমাদের মতো হারকিপটে আমি বাবার জন্মেও দেখিনি। এই তো খুব বড়লোক বলে বিয়ে করেছো, এত টাকা ইনকাম করো, অথচ টিভি রিচার্জের বিল আর খাওয়া দাওয়ার খরচা বাঁচাতে প্রতিবেশীর বাড়িতে যেতে তোমাদের লজ্জা করে না? আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমরা আসলে এভাবেই অভ্যস্ত হয়ে গেছি। টাকা আছে তো কি হয়েছে? প্রতিবেশীদের বাড়ির খাবার খেতে খুব ভালো লাগে, আর প্রতিবেশীদের বাড়িতে খাবার দাবার খাই বলে দেখছো না আমাদের সংসারের কত খরচাপাতি কম হয়, আবার ভালো মতো তো টিভি দেখাও হয়ে যায়। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা যখন সুস্মিতার ঘুম ভাঙে, তখন তাদের বাড়ির দরজায় খুব জোরে জোরে আওয়াজ হয়। সুস্মিতা দরজা খুলে তাদের প্রতিবেশী সায়নের বউ পারমিতাকে দেখতে পায়। পারমিতা সুস্মিতাকে কিছু না বলেই সোজা ঘরে ঢুকে এদিক ওদিক তছনছ করে কিছু যেন খুঁজতে থাকে। আরে তুমি কি খুঁজছো? আর এভাবে বাড়ি ওলটপালট করছো কেন? কি হয়েছে? আমাকে না বলে আমাদের বাড়িতে ঢুকে পড়লে যে? তোমার তো সাহস কম নয়। আরে তোমাদের তো লজ্জা লটুকুও মনে হয় জানা নেই। তোমার শ্বশুর মশাই আমাদের টিভির রিমোটটা চুরি করে এনেছে, আর শুধু টিভির রিমোটই নয়, আমাদের ফ্রিজের চাবিটাও চুরি করে নিয়ে এসেছে, কারণ আমরা কালকে তোমাদের খেতে দিতে চাইনি সেই জন্য। একদম মিথ্যা অপবাদ দেবে না। আমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাদের বাড়িতে একটু টিভি দেখতে যায় ঠিকই, কিন্তু তাই বলে কিছুই চুরি করে আনবে না। মিথ্যা কথা বলার জায়গা পাও না? পারমিতা সুস্মিতার কোনো কথাতেই পাত্তা দেয় না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে পরেশবাবুর পাঞ্জাবির পকেটেই পারমিতা তাদের ফ্রিজের চাবি এবং টিভির রিমোট খুঁজে পায়, যা দেখে সুস্মিতা লজ্জায় আর কিছু বলতে পারে না। এই দেখো, ভালো করে চোখ দিয়ে দেখে নাও, তোমার শ্বশুর মশাই আমাদের ফ্রিজের চাবি আর টিভির রিমোট চুরি করে এনেছিল। লজ্জাও করে না বলো? তোমাদের এত ভালো ঘর বাড়ি, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বাড়িতে তোমরা 2টো খেতে পাও না, তাই লোকের বাড়িতে খাবার খেতে যেতে হয়। পারমিতা এভাবে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। তাই সুস্মিতা তার শ্বশুরবাড়ির লোকেদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমাদের পাশের বাড়ির রঞ্জন আমাদেরকে মুখে কিছু বলতে পারেনি, তাই নিজের বৌমাকে পাঠিয়েছে টিভির রিমোট আর ফ্রিজের চাবি নিয়ে যাওয়ার জন্য। যাগ্গে ভালোই হয়েছে, এবার থেকে কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তাদেরও রিমোট চুরি করে এনে রেখে দেবো। তাদের এমন কথাবার্তা শুনে সুস্মিতা বুঝতে পারে তার পরিবারের লোকেদের গায়ে গন্ডারের চামড়া। তাদের যতই অপমান করা হোক না কেন, কিছুতেই তাদের গায়ে লাগবে না। কিন্তু সুস্মিতা কিছুতেই চায় না এবার তার শ্বশুরবাড়ির পরিবারের অপমান হোক। তাই সুস্মিতা মনে মনে একটা বুদ্ধি খাটায়। পরের দিন যখন মালা দেবী এবং তার পরিবার প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাবে বলে রেডি হয়, এমন সময় হঠাৎ করে পাড়ার সকল প্রতিবেশী তাদের দরজায় এসে হাজির হয়। আপনারা সবাই আমার বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা সবাই হঠাৎ এখানে এলেন কি করে? আসলে আজকে তো আপনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। আপনার বৌমাই তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে। অবশ্য এতদিন আমাদের বাড়ি থেকে টিভি দেখেছেন, খেয়ে দিয়ে এসেছেন, তাই আমরা তো একটু নিমন্ত্রণ খাবারও যোগ্য, তাই না? সে কি, বৌমা নিমন্ত্রণ করেছে? কই, আমরা তো কাউকে নিমন্ত্রণ করিনি। তাছাড়া আমাদের বাড়িতে তো কিছুই রান্না হয়নি, আমরা আপনাদের কি খেতে দেব? আপনারা সবাই দয়া করে চলে যান। না না, কিছু রান্না করতে হবে না, আপনার বৌমাই তো আমাদের বলে এসেছে আজকে আমাদের যা ইচ্ছা আমরা তাই রান্না করে খেতে পারবো, যেমন খুশি আপনাদের বাড়িতে থাকতে পারবো।
এই বলে পাড়া প্রতিবেশী সবাই সুস্মিতার শ্বশুরবাড়ির মধ্যে ঢুকে পড়ে আর যে যার মতো ভাড়ার ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে আসে। কেউ আবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে, কোনো প্রতিবেশী আবার সোফার উপর বসে লাফালাফিও করে, যা দেখে মালা দেবী এবং পরেশবাবুর মাথায় হাত পড়ে। কারণ এতদিন পর্যন্ত মালা দেবী এবং তার পরিবার লোকের বাড়িতে গিয়ে টিভি দেখেছে, খাওয়া দাওয়া করেছে, তাই তারা চাইলেও তাদের প্রতিবেশীদের কিছুতেই আটকাতে পারে না। এত বছর আমাদের বাড়িতে টিভি দেখতে যাওয়ার নাম করে খাওয়া দাওয়া করে এসেছেন, আমরা না হয় একদিন থাকলাম, এতে আর দোষ কি? অবশ্য আপনাদের বাড়িতে থেকে খুব ভালো লাগলো, পরের দিন আবার আসবো, কেমন? আমি অবশ্য আপনাদের টিভিটা নিয়ে গেলাম, আপনাদের টিভিতে কোনো কাজে লাগে না, এই টিভিটা আমার বাড়িতে অনেক কাজে লাগবে। সেদিন প্রতিবেশীদের এরকম অত্যাচার দেখার পর মালা দেবী এবং পরেশবাবু শিক্ষা হয়ে যায়। তারা আর জীবনে কোনোদিন প্রতিবেশীর বাড়িতে টিভি দেখার নাম করে খেতে যাবে না। না না, টিভিটা রেখে দিন, আমি ওই টিভিটা অনেক কষ্ট করে কিনেছি। আমি এরপর থেকে টিভি রিচার্জ করেই দেখবো। আমি আর কারোর বাড়িতে টিভি দেখতে যাচ্ছি না, খাওয়া দাওয়া তো দূরে থাক। হ্যাঁ, আমরা আপনাদের উপর অনেক অত্যাচার করেছি, প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা গিয়ে টিভি দেখে এসেছি, খেয়ে এসেছি, এতে আপনাদের খুব অসুবিধা হয়েছে বুঝতে পারছি, তাই দয়া করে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন, আমরা আর কোনোদিনও আপনাদের বাড়িতে যাব না। এভাবে সুস্মিতা শ্বশুরবাড়ির লোকেরা তাদের প্রতিবেশীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে সুস্মিতার পরিবারের লোকেরা কখনো প্রতিবেশীদের বাড়িতে যায় না। তারা লজ্জায় এখন নিজেরাই বাড়িতে টিভি রিচার্জ করে এবং বাড়িতেই বাজার করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। সুস্মিতা তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয়। এখন সে তার শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। কাল আমি 20 বার পটি করেছি, আজ দেখি বৌমা কতবার পটি করতে পারে। আমার তো ভেবেই হাসি পাচ্ছে, শুধু আমার বেলায় উল্টোপাল্টা কথা বলা, এবারে নিজের হলে দেখ কেমন মজা লাগে। মা, ও মা, বেলা কোথায়? আরে কি, তুমি বাথরুমের কাছে এসে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি তাহলে আজও? হে ঈশ্বর, এই বাড়িতে সকলের কি যে হয়েছে কি জানি, যখনই দেখি কেউ না কেউ টয়লেটে আসা যাওয়া করছে। এটা ছিল ববিতা দেবীর বাড়ির ঘটনা, যেখানে ববিতা দেবী তার ছেলে বকুল এবং বৌমা ললিতার সঙ্গে খুবই ছোট পরিবারে বসবাস করত। কয়েক মাস আগেই বকুলের সঙ্গে ললিতার বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখন তাদের বাড়ির সমস্যা দিন দিন বেড়েই চলেছিল। এখন তাদের বাড়িতে 2 শাশুড়ি বৌমার মধ্যে কে কতবার পটি করছে সেটা দুজনেই লক্ষ্য রাখা শুরু করেছিল। আর আজ ববিতা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমের ফ্ল্যাশের আওয়াজ শুনে তাই গুনছিল। তখন সেখানে বকুল চলে আসে। ববিতা দেবী বকুলকে দেখে বলে, ও না না, তেমন কিছুই না, আসলে তুই তো জানিস আমাদের অবস্থা। আর আজকে আমার পেট ঠিক আছে, কিন্তু বৌমার পটি হচ্ছে। আসলে আজ মনে হয় বৌমার পেট পরিষ্কার করার দিন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি। এই পটি করা তোমাদের কাছে কষ্টের নাকি আনন্দের আমি তো সেটা ভেবেই পাই না। যেখানে আমাদের 2 বারের বেশি পটি হলেই মনে হয় মেজাজ খারাপ হয়ে যায়, সেখানে তোমরা দিনে 10-15 বার কিভাবে পটি করো? আর বাবা, পটি করতে বাথরুমে গিয়ে বসে থাকতে কার ভালো লাগে? কিন্তু কি করব, পটি পেলে বাথরুমে না গেলেও তো মনে শান্তি পাবো না, আর তাই তো গিয়ে বসে থাকতে হয়। তবে চিন্তা করিস না, আজকের পর থেকে আমাকে আর দেখতে পাবি না, তোর বউকেই পটি করতে যেতে দেখবি। কি হলো মা, তুমি কি চিন্তায় পড়ে গেলে? যাও গিয়ে ললিতাকে পটি বন্ধ হওয়ার ওষুধটা দিয়ে এসো। সারাদিনও পটি করে অনেক আনন্দ নিয়েছে, সামান্য একটু আনন্দ করতে গিয়ে ওটা নিরানন্দ মানে ডায়রিয়া হয়ে যাবে। যাও ওষুধটা দিয়ে এসো। হ্যাঁ রে বাবা, দেব, কিন্তু বাথরুম থেকে বের হলে তবে তো দেব, নাকি বাথরুমের মধ্যেই ওষুধ জল রেখে আসবো? আরে না না, আমি সেটা বলিনি। ললিতা ওখান থেকে বের হলেই ওষুধ খাবে। এখন এখান থেকে চলো তো, আমার খুব জোরে খিদে পেয়েছে। এভাবেই বকুল তার মাকে সেখান থেকে ডেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ললিতা অসুস্থ অবস্থায় পেটে হাত দিয়ে বাথরুম থেকে বের হয় এবং সে মনে মনে বলে, ও বাবারে বাবা, আর 2-1 বার পটি হলে আমি তো মনে হয় মারাই যেতাম। পেটের ভিতরে এখনো ভুটভাট করা বন্ধ হয়নি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমার হঠাৎ করে এরকম পটি হলো কেন, যেখানে আমি না বাবা, এই ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না, তাহলে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে, তবে আমাকে সতর্ক থাকতে হবে। আরে ললিতা, তোমার কি হলো? আরে ওকে, তুমি ঠিক আছো তো?
আর যদি অসুবিধা মনে হয় তাহলে আজ ডাক্তার শ্যামের ওষুধটা খেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আজ আমি ওষুধ খাবো, আমার খুব কষ্ট হচ্ছে। কই আমাকে ওষুধ দাও। কেন বৌমা, তোমার তো পটি করতে ভালো লাগে। সেদিন তুমিই তো বলেছিলে তুমি নাকি মোবাইলে গান শুনতে শুনতে পটি করো, তা একটা গান চালিয়ে আবারও পটি করতে ঢুকে পড়ো। ও, তাহলে এই সব কিছু আপনারই কাণ্ডকর্ম। আমার মন্ত্র আমার উপরেই প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমিও তো বোকা নই, আমি প্রমাণ হাতে নিয়ে তবেই সকলকে জানাবো। আসলে মা আমার ভালোই লাগে তো, কিন্তু কালকে আমি আর আপনার ছেলে একটা পার্টিতে যাব। ও আচ্ছা, তাহলে কাল পার্টিতে যাবে? ঠিক আছে, আমিও দেখব তুমি ওখানে গিয়ে কিভাবে পার্টিতে মজা করো। কালকে তোমাকে বাথরুমের মধ্যেই পার্টি করতে হবে। এভাবেই মনে করতে করতে ববিতা দেবী সেখান থেকে চলে যায়। আসলে ববিতা দেবী জেনে শুনেই তার বৌমাকে জোলাপ খাইয়ে দিয়েছিল, আর এটা তার বৌমা অর্থাৎ ললিতা বেশ ভালো করে বুঝতে পেরেছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পটি বন্ধ করার ওষুধ খেয়ে ললিতা বেশ সুস্থ হয়ে ওঠে। পরের দিন তারা দুই শাশুড়ি বৌমা যে যার চিন্তা ভাবনা নিয়ে ঘুরতে থাকে। তখন ললিতা লক্ষ্য করে যে তার শাশুড়ি মা সত্যি সত্যি তার খাবারে জোলাপ মেশাচ্ছে। তখন সে মনে মনে ভাবে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমি যেটা সন্দেহ করেছি সেটাই হলো। দাঁড়া, আমি বরং একটা ভিডিও রেকর্ডিং করে রাখি, বকুল এলে আমি সব কিছু দেখাবো, তবেই বিশ্বাস করবে। ললিতা লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ডিং করছিল। ঠিক তখনই তাকে বকুল দেখে ফেলে। আরে, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কার ভিডিও রেকর্ডিং করছো? এখানে কি কোনো প্র্যাঙ্ক ভিডিও চলছে নাকি? না, প্র্যাঙ্ক চলতে যাবে কেন? তোমার মায়ের জোলাপ মেশানো চলছে, আর এই দেখো তার প্রমাণ। কি? এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছো তুমি? আর মা খাবারে ওষুধ মেশাচ্ছেই বা কেন? কেন আবার? আমাকে পটি করানোর জন্য। আসলে জানো বকুল, আমার অতবার পটি করতে কোনোদিনও ভালো লাগে না। তোমার মা খাবারের সঙ্গে জোলাপ মিশিয়ে সেদিন আমাকে পটি করিয়েছিল। সেদিন আমার ভালো লাগেনি বকুল, আমি 20 বার পটি করে খুব কষ্ট পেয়েছি। তারা দুজনেই কথা বলছিল, ঠিক তখনই সেখানে ববিতা দেবী আসে। সে ললিতাকে এরকম কান্নাকাটি করতে দেখে বলে, কি হলো? বলতে বলতে চুপ হয়ে গেলে কেন? আরো বলো। আমি না হয় সেদিন জোলাপ মিশিয়েছিলাম, আর আজকেও মেশাচ্ছিলাম, কিন্তু তুমি যে প্রায় প্রায় আমার খাবারে জোলাপ মেশাতে, সেগুলো বলো। কে মেশাতো? কি কি জোলাপ? না না, আমি এরকম করিনি। আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি একাই চালাক নও, বুঝলে? আমিও কিছুটা বুঝি। এভাবে ববিতা দেবী তার খাবারে ললিতার জোলাপ মেশানোর ভিডিও দেখায়। এটা দেখার পর ললিতা খুবই লজ্জায় পড়ে যায়। তার কিছু লুকানোর থাকে না। তখন সে তার পুরানো দিনের কথা বলতে শুরু করে। ললিতা তার মা রোহিণী দেবীর সঙ্গে কল্যাণবেড়ে বাস করত। ললিতাকে দেখতে খুব সুন্দর হলেও তার একটা খুব বাজে অভ্যাস ছিল। সে তার রাগ মোটেও সহ্য করতে পারত না। তাকে কেউ উল্টোপাল্টা কথা বললে সে খুব রেগে যেত, আর সে তাকে কিছু বলতে না পারলে তার খাবারে জোলাপ মিশিয়ে তার প্রতিশোধ নিত। একদিন, দাদা, আমাকে 1 পেটি জোলাপ দিন তো। কি 1 পেটি জোলাপ ওষুধ? অত ওষুধ তো আমার দোকানে নেই। আর ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব, এত ওষুধ নিয়ে আপনি কি বা করবেন? ব্যবসা শুরু করবেন নাকি? নাকি আপনাদের গ্রামের সকলেরই পটি আটকে গেছে? না, তেমন কিছু না। আসলে আপনি বুঝবেন না, যাদের মুখে কথা আটকায় না, উল্টোপাল্টা কথা বলে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এটা ব্যবহার করি, বুঝলেন? এটা আবার কি শাস্তি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এই নিন ম্যাডাম, এই 1 প্যাকেটই হবে। ললিতা জোলাপটি নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে প্রতিদিনের মতো তাদের পাশের বাড়ির মহিলাটি তাদের বাড়িতে তখনও বসে আছে। এই তো ললিতাও চলে এসেছে। আমি বলছি, শোনো দিদি, আমার বোনের ছেলে বকুল খুবই ভালো। ওদের টাকা পয়সার কোনোই অভাব নেই। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হলে রানী হয়ে থাকবে, রানী। ও, তাহলে এই ব্যাপার। তাই বলি, এই মুটকিটা রোজ রোজ আমাদের বাড়িতে এসে কি করে? আজকে তাহলে মনের কথা বলেই ফেললো। দাঁড়া, এর ব্যবস্থা আমি করছি। কাকিমা, আপনি কিছু খাবেন না? মানে চা, শরবত কিছু একটা নিন। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো, অবশ্যই খাবো। দেখেছো তো দিদি, এই সিদ্ধান্তে তোমার মেয়েও খুব খুশি। এখন তুমি হ্যাঁ বললেই হবে। হ্যাঁ দিদি, বিয়ে দেওয়ার তো আমারও ইচ্ছা আছে।
আপনি বরং ওদেরকে একবার আমাদের বাড়িতে আসতে বলুন। এই নিন কাকিমা, আপনার জন্য চা শরবত দুটোই করে নিয়ে এসেছি। এখন আপনার আরো কিছু লাগলে বলতে পারেন। এটা শোনার পর মহিলাটি খুব খুশি হয়ে আগে শরবত এবং পরে চা খেয়ে নেয়। খাওয়ার পর প্রথম দিকে তার কিছুই হয় না, কিছুক্ষণ পর তার পেট ভুটভাট করা শুরু হয়। সে চিন্তিত অবস্থায় পেটে হাত বোলাতে থাকে। তাকে এরকম করতে দেখে ললিতা বলে, কি হলো কাকিমা, আর কিছু খাবেন না? মানে পেটে হাত বোলাচ্ছেন যে, আপনার কি পেট ভরেনি? না না, আমার খাওয়া লাগবে না, আমি একটু বাথরুমে যাব। এই যে দিদি, আপনাদের বাথরুমটা কোথায়? তাড়াতাড়ি বলুন, না হলে আমার এক্ষুনি বেরিয়ে যাবে। কেন, আপনি আমার বিয়ে দেবেন না? মানে বাকি কথাটা বলে যান, এখন তো কথা বলে বাকি রয়ে গেল। থাক থাক, এই অবস্থায় বেশি কথা বলা যাবে না। আমি আসছি। এই বলে মহিলাটি রোহিণী দেবীর বাড়ির বাথরুমেই ঢুকে পড়ে। এই দেখে ললিতা খুব হাসতে থাকে। তাকে এরকম হাসাহাসি করতে দেখে রোহিণী দেবী ব্যাপারটা বুঝতে পারে। তুই এরকম কেন করিস বলতো? তোর কি মাথায় কখনো বুদ্ধি হবে না নাকি? এখন এই মহিলাটি কি দোষ করলো? আর যেই দোষ করুক না কেন, তুই সবাইকে জোলাপ খাওয়াবি? তুই এরকম করিস, কেউ জানতে পারলে তোর বিয়ের কথা নিয়ে কেউ আসবে তো? আর দোষ কি করেছে সেটা আমি জানি না, তবে এখন আমার বিয়ে করতে ইচ্ছা নেই। আর ও এসে এরকম বলবে কেন? শুধু ছেড়ে খাওয়ার ধান্দা। আর শোনো মা, আমার বিয়ের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। যেখানে আমার কপাল থাকবে সেখানে আমার নিশ্চয়ই বিয়ে হবে। ললিতা নিজেও জানতো না যে তার বকুলের সঙ্গেই বিয়ে হবে। কিছুদিন পর ববিতা দেবী তার ছেলে বকুলকে নিয়ে ললিতাদের বাড়িতে আসে। ললিতা এবং বকুল একে অপরকে পছন্দ করে ফেলে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরও ললিতা একই রকম থেকে যায়। তার শাশুড়ি মা তাকে কোনো কিছুর জন্য রাগারাগি করলে তখন সে তার খাবারের সঙ্গেও জোলাপ মিশিয়ে দিত। প্রথম দিকে ববিতা দেবী এটা বুঝতে পারেনি, কিন্তু একদিন ববিতা দেবী জানতে পেরে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রেখেছিল। আর আজ বকুল এটা দেখে বলে, ও তাহলে এই ব্যাপার। কিন্তু মা, তুমি আমাকে এটা আগে বলনি কেন? তাহলে তো আমি ললিতাকে মানা করে দিতাম। না বকুল, সেটা করলে হতো না, কারণ এতদিন ও সবাইকে জোলাপ খাইয়ে কষ্ট দিয়েছে। তাই আমিও ওকে জোলাপ খাইয়ে বোঝাতে চেয়েছিলাম যে কষ্টটা কাকে বলে। তাই জন্য আমি এর আগে একদিন ওকে জোলাপ খাইয়েছি, আর আজকেও খাওয়ানোর চেষ্টা করেছিলাম। সবকিছু শোনার পর ললিতা তার নিজের ভুল বুঝতে পারে। সে তাদের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। সকলেই তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে ললিতা আর কাউকে জোলাপ খাওয়াতো না। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে।